তোরদহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব 40-এর শেষাংশ। তারা ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখতে পায় শাহেদ খান সোফায় বসে আছে। তুর্যের ফ্রেন্ডও তার ফ্রেন্ডদের সাথে চুটিয়ে গল্প করছে। তারা শাহেদ খানকে দেখে খুশিতে আত্মহারা হয়ে দাদন বলেই দৌড়ে শাহেদ খান সহ সকলেই তার পানে তাকায়। তারাকে দেখে শাহেদ খান মুখ ভার করে অন্য পাশে ফিরে যায়। তারা দৌড়ে এসে শাহেদ খানের পাশে বসে এক পাশ দিয়ে তাকে দুহাতে জড়িয়ে নেয়। শাহেদ খান লাঠি হাতে ভর দিয়ে অন্য পাশে ফিরে আছেন। তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, ও আমার বুড়ো বর, কখন এসেছো তুমি? তারার কথায় জবাব দেয় না শাহেদ খান, মুখ ভোতা করে বসে আছে তো আছেই। তা দেখে তারা শাহেদ খানকে ছেড়ে ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, এই বুড়ো, কথা বলছো না কেন? হ্যাঁ। তারার কথায় এবারও জবাব দেয়নি শাহেদ খান। এর মধ্যেই তুর্যের আগমন ঘটে। তুর্য সিঁড়ি দিয়ে নামতেই দেখতে পায় শাহেদ খান মুখটাকে বাংলার পাঁচের মতো করে রেখেছে। তুর্য মনে মনে বাঁকা হাসে। তাজের সাথে শাহেদ খানের দেখা হয়েছে অনেক আগেই, তাই সে আর আগ বাড়িয়ে যায়নি কথা বলতে। শাহেদ খান সিঁড়ির পানে তাকাতেই তুর্যকে দেখে রাগে মুখ ফিরিয়ে নেয়। তা দেখে তুর্য হাসে। বুড়ো হয়ে গেছে, এখনো কেমন ছোট বাচ্চাদের মতো করছে এই লোক। তারা শাহেদ খানের উত্তর না পেয়ে এবার কড়া গলায় বলে ওঠে, এই বুড়ো, কথা বলছো না কেন শুনি? কি হয়েছে তোমার? তারার কথায় এবারও চুপসে। সকলে তাদের পানে তাকিয়ে তাকিয়ে দেখছে। বাড়ির 3 কর্ত্রী রান্নাঘর থেকে দাদু নাতির কাহিনী দেখছে। তারা এবার মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে ওঠে, বুঝেছি, এখন নতুন কাউকে পেয়েছো তো তাই আর ছোট গিন্নিকে পাত্তা দিচ্ছ না। বেশ, আমিও কথা বলবো না তোমার সাথে। বলেই মুখ ঘুরিয়ে সেও উল্টো পাশে ফিরে বসে। শাহেদ খান অভিমানী কণ্ঠে কাঠ গলায় বলে ওঠে, নিজে নতুন কাউকে জুটিয়ে এখন আমাকে বলছে আমি নাকি নতুন কাউকে জুটিয়েছি। কথাটি কানে যায় তারা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, আমি আবার কাকে জুটালাম? তারার কথায় শাহেদ খান তার দিকে ফিরে থমথমে কণ্ঠে বলে ওঠে, তোর কি মনে হয় আমি কি মিথ্যা বলছি নাকি? শাহেদ খানের কথায় তারা তেতে বলে ওঠে, হ্যাঁ, তুমি মিথ্যাই বলছো। আমি কেন অন্য কাউকে জুটাতে যাব আমার বুড়ো বরকে রেখে? এদিকে খেপে যায় তুর্যর, আগে ফুঁসতে শুরু করে তারার কথায়। অন্যদিকে হাসি ফোটে শাহেদ খানের ঠোঁটে। তিনি আর চোখে তুর্যের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে ওঠে, সত্যি বলছিস তো তুই অন্য কাউকে জুটাসনি তো? তারা কাট গলায় বলে ওঠে, না, আমি আবার কাকে জুটাতে যাব? আমি তো একমাত্র আমার বুড়ো বরকে ভালোবাসি। বিজয়ের হাসি ফোটে শাহিদ খানের ঠোঁটে। তিনি হেসে তারাকে জড়িয়ে নেয় নিজের সাথে। তারাও খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে। আর এদিকে তুর্য চোয়াল শক্ত করে আছে। শাহিদ খানকে জিততে দেখে রাগে ফুসফুস করে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে। শাহিদ খান তার পানে তাকিয়ে হাসে। তা দেখে আরো মাথা গরম হয়ে যায় তুর্যের। তুর্য ধূপধাপ পা ফেলে তাদের দিকে এগিয়ে গিয়ে তারাকে এক প্রকার টেনে শাহিদ খানের থেকে সরিয়ে দুজনের মাঝখানে বসে পড়ে। সকলে অবাক। এর চরম পর্যায়ে কেউ কিছু বুঝতে পারে না, শুধু একে অপরের দিকে তাকায়। তবে সবচেয়ে বেশি অবাক হয় তারা। কি হলো সে বুঝে উঠতে পারে না, হাঁ করে তাকিয়ে আছে তুর্যের পানে। তুর্য গা ছাড়া ভাব নিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। পাশ থেকে শাহেদ খান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এটা কি হলো? তুমি তুমি আমাদের মাঝে কেন বসেছো? শাহেদ খানের কথায় তুর্য আরাম করে বসে গা ছাড়া একটা ভাব নিয়ে বলে ওঠে, সো হোয়াট? আমার বসতে ইচ্ছা করেছে, আমি বসেছি তো। তুর্যের কথায় শাহেদ খান কর্কশ কণ্ঠে বলে ওঠে, এখানে এত জায়গা থাকতে তোমার এখানেই কেন বসতে হবে শুনি? শাহেদ খানের কথায় তুর্য আগের ন্যায় বলে ওঠে, আমার এখানটাই পছন্দ হয়েছে তাই আমি বসেছি। আপনার কোনো প্রবলেম আছে? শাহেদ খান তুর্যের এমন গা ছাড়া কথা শুনে রাগে কিরমির করতে থাকে। পাশে তারা হাঁ করে বসে আছে। এদের কাণ্ড। রান্নাঘর থেকে শারমিন বেগম এদের কাহিনী দেখে হতাশার নিঃশ্বাস ছাড়ে। তা দেখে পাশ থেকে আজমিরা বেগম অসহায় কণ্ঠে বলে ওঠে, আবার শুরু হতে যাচ্ছে এদের যুদ্ধ বুবু। আজমিরা বেগমের কথায় শারমিন বেগম তাদের হতাশ কণ্ঠে বলে ওঠে, মাঝখানে 14 বছর এসব বন্ধ ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। বলেই শারমিন বেগম তাদের পানে তাকায়। তিন যা একসাথে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তাজ এক সাইডে দাঁড়িয়ে মিটিমিটি হাসতে। এসব দেখে চোখ এড়ায় না তাহসানের। তাহসানরাও তিথিরা একসাথে সবাই দাঁড়িয়েছিল। তাজও তাদের পাশেই ছিল। তাহসান ভ্রু কুচকে তাকিয়ে তাজের কিছুটা কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, কি ব্যাপার বলো তো? তুমি এভাবে হাসছো কেন? আর তুর্যের ব্যাপারটা কি বলো তো? তাহসানের কথা শুনে তাজ তাহসানের দিকে তাকায়। তাহসানের কথায় তাজ হালকা হেসে বলে ওঠে, এটা তো কিছুই নয়, আরও কিছুদিন যাক, তারপর আরও দেখতে পারবে। অবাক চোখে তাকায় তাহসানরাও তিথিরা। তার কথা শুনে পাশ থেকে ফারদিন বলে ওঠে, কিন্তু কেন ভাইয়া?
ফারদিনের কথায় তাজ আগের মতো এসে বলে ওঠে, তার কারণ হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা হলো এরা একে অপরে। অবাক হয়ে তাকায় সকলে তাজের পানে। আবার সবচেয়ে ভালো বন্ধু যদি বলতে পারো তাহলেও এরা একে অপরে। আমাদের দাদিমা যখন বেঁচে ছিল তখন তারা জন্ম হয়নি, তখন তুর্য ভাইয়া দাদিমাকে বিয়ে করতে চাইতো, আর দাদিমাও সারাদিন ভাইয়া বলতে অজ্ঞান ছিলেন। সেটা আবার দাদাই সহ্য করতে পারতো না। আর তারা জন্মাবার পর যখন দাদাই বুঝতে পারে ভাইয়ার তারার প্রতি একটা অদ্ভুত রকমের টান আছে, আর ভাইয়াও তারা জন্মাবার পর তারাকে কাউকে ধরতে অবধি দিত না, এমনকি আমি কিংবা মাকেও না। সারাদিন তুর্য ভাইয়া তারাকে তার সাথে রাখতো, একমাত্র তারাকে খাওয়ানোর সময় মাকে দিত। আর তুর্য ভাইয়াও কথায় কথায় বলতো বড় হলে সে তার ছোট বাবুইকে বিয়ে করবে। আর তখন সেটারই কাজে লাগান দাদাই, তারার প্রতি ভাইয়াকে আরো উস্কে দেয়। যেমন ধরো ভাইয়াকে বলতো ভালোবাসার কথা, তারাকে বিয়ে করার কথা। ভাইয়া এমনিতে আগে থেকে তারার প্রতি দুর্বল ছিল, তার উপর দাদাইয়ের কারণে আরো বেশি তারার প্রতি সে দুর্বল হয়ে পড়ে। আর দাদা এখান থেকে তার চাল শুরু করে, সেও তাই তাই করে যেটা তুর্য ভাইয়া দাদিমার সাথে করতো। সেখান থেকে তারাকে তিনি গিন্নি ডাকা শুরু করে। আর তারাও ছোটবেলায় দাদাই বলতে পাগল ছিল, এখনও তাই। আর সেটা সহ্য করতে পারতো না ভাইয়া, সেই নিয়ে তাদের মাঝে সে কি ঝগড়া হতো। তোমরা তো দেখোনি, পুরো বাড়ি মাথায় তুলে রাখতো সারাদিন দাদাইয়ের কথা মতো। ভাইয়া আর বড় বউকে প্রথম কেড়ে নিয়েছে, তারপর ছোট বউয়ের পেছনে পড়েছে। আর ভাইয়ারও একই বাক্য। আর এই নিয়েই তাদের দ্বন্দ্ব। আবার দুজন দুজনের খুব ভালো বেস্ট ফ্রেন্ড, ও সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। একটানে কথাগুলো বলে থামে তাজ। তাজের কথায় হাঁ করে সকলে তাকিয়েছে। সকলে তাদের দুজনের দিকে তাকায়, দুজন মিলে কেমন ঝগড়া করছে, এরা নাকি আবার বেস্ট ফ্রেন্ড। ভাবা যায় এটা। আর শাহিদ খানকেও মানতে হবে বড্ড বুদ্ধিমান একজন লোক। কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয় মানতে হবে এলেম আছে লোকটির। শাহিদ খান তুর্যের কানের কাছে গিয়ে ফিসফিস করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, কাজটা তুমি ভালো করলে না, আমার কিডনিকে আমার পাশ থেকে সরিয়ে। শাহিদ খানের কথায় তুর্য কর্কশ কণ্ঠে তার মতো করেই ফিসফিস করে বলে ওঠে, তারা আপনার মুখে মুখে গিন্নি আর আমার খাতা কলমে, বুঝলেন? শাহেদ খান রেগে বলে ওঠে, তুমি কি ভেবেছো এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব? কখনোই না। তুমি আমার বড় গিন্নিকে সবসময় আমার কাছ থেকে দূরে দূরে রাখতে, এবার আমারও সময় এসে গেছে, এবার আমিও তোমার কাছ থেকে তোমার গিন্নিকে দূরে দূরে রাখবো, তখন বুঝবে মজা। সেই সময় আমার কি অবস্থা হতো। শাহেদ খানের কথায় তুর্য ভ্রু উঁচিয়ে চোখ মুখ কুঁচকে বলে ওঠে, এই বুড়ো, তোমার লজ্জা করে না এই বয়সে এসে আমার সাথে শত্রুতা করতে? আরে বাবা, তখন তো আমি ছোট ছিলাম, কিছু বুঝতাম না নাকি? তখন যদি আমার তারাটা যদি থাকতো তখন তোমার ওই বুড়ি বউয়ের ধারে কাছে আমি ঘেঁষতাম না। বলেই তুর্য মুখ ঘুরিয়ে নেয়। রেগে যায় শাহেদ খান, তার বউকে বুড়ি বলায় তিনি তেতে বলে ওঠে, এই তুমি আমার বড় বউকে বুড়ি বললে? তুর্য গা ছাড়া ভাব নিয়ে বলে ওঠে, হ্যাঁ বললাম তো, বুড়িকে বুড়ি বলবো না তো কি বলবো? আগে যদি আমার তারাটা জন্ম নিত তাহলে আমি কখনোই ওই বুড়ির প্রেমে পড়তাম না। আমার তারাটা পরে জন্ম নেয়, আজ আমার এই অবস্থা। তোমার মতো বুড়োর সাথে এখন শত্রুতা করতে হচ্ছে। আগে যদি জানতাম তুমি এমন আমার বইয়ের পেছনে পড়ে থাকবে তাহলে কখনোই আমি তোমার ওই বুড়ি বইয়ের প্রেমে পড়তাম না। শাহেদ খান কি উত্তর দেবে ভেবে পায় না, তিনি রাগে কিরমির করতে শুরু করে। তা দেখে তুর্য বাঁকা হাসে। তারা পাশ থেকে অবাক হয়ে বলে বসে আছে, কি এত কানে কানে ফুসুর ফাসুর করছে ভেবে পায় না সে। সকলে তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। বিকেল ৩টা, জয় দাঁড়িয়ে আছে উপরের সিঁড়িতে। আপাতত কেউ নেই এখন, সকলে বাইরে বসে আছে। তার একটা ইম্পর্টেন্ট কল আসায় সে সবার কাছ থেকে আলাদা হয়ে একটু বাড়ির ভেতরে আসে কথা বলতে। জয় কথা বলছিল, এমন সময় তার রুম থেকে বের হয় শ্রাবন্তী। তার মাথা ব্যথা থাকার কারণে উপরে চলে আসে, তবে এখন আর একা একা ভালো লাগছে না, তাই সে সবার সাথে জয়েন্ট হওয়ার জন্য নিচের দিকে যাচ্ছিল একটু অন্যমনস্ক হয়ে। জয়কে সে খেয়াল করেনি, হুট করে জয়ের সাথে সে ধাক্কা খায়। সিঁড়ির কাছে এসে জয় উপরের প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে থাকার কারণে আর একটু না হলে পড়ে যেত। জয় তড়িঘড়ি করে সিঁড়ির রেলিং ধরে ফেলে, আর অন্যদিকে শ্রাবন্তী ভয়ে জয়ের হাত ধরে টান দেয় সামনের দিকে। জয় হুমড়ি খেয়ে পড়ে কিছুটা শ্রাবন্তীর উপর, তবে দুজনেই নিচে পড়ে না। জয় নিজেকে ব্যালেন্স করে নেয়। শ্রাবন্তী ভয়ে তড়িঘড়ি করে বলে ওঠে, আপনি ঠিক আছেন তো? জয় শ্রাবন্তীর পানে তাকায়। শ্রাবন্তীকে দেখে জয়ের রাগ হয় প্রচুর। এই মেয়ে কি তাকেই পায় নাকি শুধু ধাক্কা খাওয়ার জন্য? শ্রাবন্তীর ভয়ার্ত চোখে তাকিয়েছিল জয়ের দিকে। এমন সময় জয় রাগে হিসিয়ে বলে ওঠে, এই মেয়ে, তুমি কি দেখে চলতে পারো না? আর একটু জন্যই তো আমাকে উপরে পাঠিয়ে দিচ্ছিলে। জয়ের কথায় শ্রাবন্তী অপরাধী সুরে বলে ওঠে, আসলে আমি না খেয়াল করিনি আপনাকে, একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম তো তার জন্য। হুট করেই জয়ের সেদিনের কথা মনে পড়ে যায়। সেও কম যায় না, সেদিনের প্রতিশোধ সে এখনও তোলা আর বাকি আছে। এখনই তার মোক্ষম সময় প্রতিশোধটা নেওয়ার। জয় সেদিনের মতো করেই শ্রাবন্তীকে বলে ওঠে, ইয়ার কি হচ্ছে তাই না? তুমি কি ভেবেছ আমি তোমাদের মতো মেয়েকে চিনি না?
তোমরা হচ্ছ ছেলে দেখলে গায়ে পড়া, আর কিছু বললেই বলো আই এম সরি আমি দেখিনি। জয়ের কথা শ্রাবন্তী ভ্রুকুচকে তাকায়, রাগও হয় তার প্রচুর। এই ছেলে তাকে কি থেকে কি বলছে। শ্রাবন্তী ফুঁসে বলে ওঠে, এই আপনি কিন্তু এখন বেশি বেশি বলছেন, আমাকে দেখে কি আপনার সেই রকম মেয়ে মনে হয়? শ্রাবন্তীর কথায় জয় তাচ্ছিল্যে হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাদের মতো মেয়েকে আমার জানা আছে আর চেনাও আছে। আপনারা কোন লেভেলের মেয়ে, গায়ে পড়া মেয়ে কোথাকার। জয়ের কথায় এবার শ্রাবন্তী তেতে খ্যাপা বাঘিনীর মতো বেড়ে এসে বলে ওঠে, এই ছেলে আপনার সাহস তো কম নয়, আপনি কোথা থেকে আমাকে কি বলছেন? সামান্য একটা ধাক্কার জন্য আপনি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে টানাটানি করছেন? কাউকে না জেনে শুনে তার চরিত্র নিয়ে কথা বলার সাহস কোথায় পান আপনি? শ্রাবন্তীর কথা যেন কোনো ফানি কথা ছিল, যা শুনে হেসে দেয় জয়। সে হেসে বলে ওঠে, ও রিয়েলি মিস শ্রাবন্তী? তাহলে সেদিন আপনি আমায় না জেনে শুনে কেন এতগুলো কথা শোনালেন? কাউকে ভালো করে না জেনে শুনে যখন জাজ করতে যায় না, তাহলে তার চরিত্রের দিকে আঙুল তোলার আপনি কে? থতমত খেয়ে যায় শ্রাবন্তী। সেদিনের কথা তার মনে পড়ে। সে তো বেমালুম ভুলতে বসেছিল সেই কথা। সেদিন তো জাস্ট তার একটা ঝগড়া করতে ইচ্ছে করছিল দেখে সেই কথাগুলো বলেছে। সে বুঝতে পারে তার ভুল। সেদিনের ভুলটা তারই ছিল, একটু বেশিই বলেছে হয়তো। সেদিন চলার পথে কখনো কখনো এই জিনিসগুলোর মুখোমুখি হতে হয়, তবে সেটা অপরপক্ষের মানুষের ইচ্ছাকৃতভাবে ও না হতে পারে। যেমন আজ তার হলো। শ্রাবন্তী নিজের ভুলটা বুঝতে পারে। শ্রাবন্তী জয়ের পানে তাকায়, জয় তার পানেই তাকিয়ে আছে। জয়কে তাকিয়ে থাকতে দেখে শ্রাবন্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ৩২ পাটি দাঁত বের করে বেকুবের মতো একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলছে, আসলে আমি বুঝতে পারিনি সেদিন। সেদিন ভুলটা আমারই ছিল, আর আজকেও আমার। আমি আমার দোষটা স্বীকার করে নিয়েছি, এবার আসি। বলে যেই সে ওদের পাশ কেটে চলে যেতে নেয়, তখনই জয় শ্রাবন্তীর হাত ধরে ফেলে। শ্রাবন্তী অবাক চোখে পেছন ফিরে তাকায়, জয় তার হাত ধরে আসে। শ্রাবন্তী একবার তার হাতের দিকে তো একবার জয়ের দিকে তাকায়। শ্রাবন্তী ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে, আমার হাত ধরলেন কেন? শ্রাবন্তীর কথায় জয় শ্রাবন্তীর হাত ছেড়ে দিয়ে বলে ওঠে, সরি তোমার হাত ধরার জন্য, তবে তুমি এত সহজে তো এখান থেকে যেতে পারবে না। জয়ের কথা না বুঝতে পেরে শ্রাবন্তী ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, মানে? শ্রাবন্তীর কথা শুনে জয় বাঁকা হেসে বলে ওঠে, মানে হলো যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ আর দোষটাও তোমার, তাই সেদিন আমাকে হেনস্থা করার জন্য তোমাকে যে আমায় সরি বলতে হবে। জয়ের কথায় শ্রাবন্তীর সঙ্গে সঙ্গে চমকে গিয়ে উত্তর দেয়, কি? শ্রাবন্তীর রিয়াকশন দেখে জয় হাসে। শ্রাবন্তী দাঁতে দাঁত চেপে ধরে বলে ওঠে, আমি আমি আপনার কাছে মাপ চাইবো? জয় বলে, হ্যাঁ চাইবে। জয়ের কথায় যেন শ্রাবন্তী মজা পেল। সে হেসে হেসে বলে ওঠে, হা হা হা, আপনার কাছে মাপ চাইবো? মানে আমি এই শ্রাবন্তী আপনার কাছে মাপ চাইবে? সে ঘুরে বালি, আমি জীবনও আপনার কাছে মাপ চাইবো না। বলেই যে শ্রাবন্তী মুখ ভেঙচি কেটে চলে যেতে নেবে, তখনই জয় বাঁকা হেসে বলে ওঠে, তুমি চাইবে না তো তোমার ঘাড় চাইবে। জয়ের কথায় থেমে যায় শ্রাবন্তী। সে পেছন ফিরে দুহাত বুকে গুছিয়ে বলে ওঠে, তা শুনে কিভাবে আমার ঘাড়কে সরি বলবেন? শ্রাবন্তীর কথা শুনে জয় বলে ওঠে, এখান থেকে সোজা নিচে যাব, তারপর প্রথমে তুর্যকে বলবো যে আমাকে তার বাড়ির এক সদস্য হেনস্থা করেছে, তারপর তারাকে গিয়ে বলবো, দেখবে দুজন মিলে কি করে তোমার সাথে। শ্রাবন্তী জয়ের কথা শুনে হালকা হেসে ভাব নিয়ে বলে ওঠে, তারা জীবনও আপনার কথা বিশ্বাস করবে না, কারণ আপনার কাছে যে কোনো প্রমাণই নেই। শ্রাবন্তীর কথায় জয় ঠোঁট কামড়ে হেসে উপরের দিকে ইশারা করে বলে ওঠে, ওই যে দেখছেন সিসি ক্যামেরা, সেটা থাকতে আর প্রমাণের কি প্রয়োজন মিস শ্রাবন্তী? জয়ের ইশারা অনুযায়ী তাকায় শ্রাবন্তী, তাকাতেই ঘাবড়ে যায় সে। সত্যি সত্যি সিসি ক্যামেরা লাগানো আছে। গোটানো হাতগুলো আপনা আপনি তো সোজা হয়ে যায়। তুর্য ভাই তাকে কি করবে সেটা তার জানা নেই, তবে তারা যদি জানতে পারে এটা, তাহলে তাকে মেরেই ফেলবে, তাও আবার বাড়ির মেহমান। ভয়ে শুকনো ঢোক গেলে শ্রাবন্তী ভয়ার্ত চোখে জয়ের পানে তাকায়। সে জয়ের পানে তাকিয়ে কেমন শয়তানি হাসি হাসতে। শ্রাবন্তী অসহায় মুখ করে তাকিয়ে আছে তার পানে। জয় সেটা দেখে কিছুটা এগিয়ে এসে বলে ওঠে, কি এবার সরিটা বলবেন নাকি যাব নিচে, কোনটা? জয়ের কথায় কাঁদো কাঁদো হয়ে আসে শ্রাবন্তীর চেহারা। তার এখন কাঁদতে ইচ্ছা করছে, এভাবে কেস খাবে সেটা সে জন্মেও ভাবেনি। শ্রাবন্তীকে মাপ না চেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি মাপ চাইবে নাকি আমি যাব, কোনটা? জয়ের কথায় সেইভাবেই দাঁড়িয়ে আছে, নড়েও না জায়গা থেকে। সেটা দেখে জয় এবার বলে ওঠে, ঠিক আছে, মনে হচ্ছে আমায় নিচে যেতে হবে। বলেই যেই চলে যেতে নেবে, অমনি দৌড়ে গিয়ে শ্রাবন্তী দুহাত প্রসার করে জয়কে আটকে বলে ওঠে, না না যাবেন না, আমি বলছি। শ্রাবন্তীর কথায় জয় থেমে যায়। সে বুকে দুহাত গুজে ভাব নিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, ওকে তাহলে বলো। জয়ের কথায় শ্রাবন্তী অসহায় মুখ করে ঠোঁট উল্টে বলে ওঠে, সরি আমার ভুল হয়েছে।
শান্তি মিলে জয়ের সেবার শ্রাবন্তীর দিকে তাকিয়ে বাণী ছেড়ে বলে ওঠে, যাও, এবারের মতো মাপ করে দিলাম, আজকের কথাটা যেন সবসময় মাথায় থাকে। বলেই জয় পাশ কাটিয়ে মিটিমিটি হাসতে হাসতে চলে যেতে শুরু করে। শ্রাবন্তী ভেষণ ফিরে তাকায়, রাগে তার মাথা ফেটে যাচ্ছে একেবারে। ইচ্ছে করছে জয়কে পাহাড়ের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিলে সে শান্তি পেত। শ্রাবন্তী জয়ের যাওয়ার পানে তাকিয়ে রাগে কটমট করে বলে ওঠে, এর প্রতিশোধ আমি না নিয়েছি তাহলে আমার নামও শ্রাবন্তী নয়, বাদরছানা। বলেই সে রাগে ফুঁসতে থাকে। তারা সিঁড়ি দিয়ে এক প্রকার নাচতে নাচতে নিচে নামছে, রান্নাঘরে যাবার জন্য মূলত যাচ্ছে। ফ্রিজ থেকে আইসক্রিম বের করতে। ড্রয়িং রুমে কেউ নেই, সকলে উপর ঘরে। কাল শপিং করতে যাওয়ার প্ল্যান চলছে তাদের। অমন সময় বাড়িতে প্রবেশ করে তুর্য। বাহির থেকে এসেছে, একটা কাজে গিয়েছিল সে। ঘেমে পুরো একাকার অবস্থা, তার ঘামে ভেজা শার্ট লেপ্টে আছে শরীরের সাথে। তুর্য সিঁড়ির দিকে তাকাতেই তারার দেখা মিলে, তবে সঙ্গে সঙ্গে রাগে মাথায় চড়ে বসে, চোয়াল শক্ত হয়ে আসে তার। তারা তখনও খেয়াল করেনি তুর্যকে। তুর্য যে তার পানে এভাবে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তারা নামতে নামতে যখন শেষ সিঁড়ির 4 সিঁড়ি উপরে থাকে, তখনই সামনে তুর্যকে দেখে ঘাবড়ে যায় ভূত দেখার মতো। হুট করে এমন হয়, কিছুটা চেঁচিয়ে ওঠে। তুর্য একইভাবে তাকিয়ে থাকে তারার পানে। তারা নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়। তুর্যকে তার দিকে এভাবে খ্যাপা বাঘের ন্যায় তাকিয়ে থাকতে দেখে শুকনো ঢোক গেলে বুঝে উঠতে পারে না তার এই তাকানোর কারণ। তার ভাবনার মাঝেই তুর্য তাকে বাজখাই গলায় ধমক দিয়ে বলে ওঠে, মারবো টেনে এক চড়, সিঁড়ি দিয়ে এভাবে লাফিয়ে লাফিয়ে নামছিলি কেন? আর ওড়না এভাবে দিয়েছিস কেন? এক পাশে আছে তো আর এক পাশে নেই, এটা ওড়না দেওয়ার সিস্টেম, বেয়াদব কোথাকার। কেঁপে ওঠে তারা তুর্যের ধমকে। তুর্যের চাহনি দেখে শুকনো ঢোক গেলে সে, তার মনে হচ্ছে যেন এই চোখ দিয়েই তাকে ভর্ষ করে দেবে। তারাকে আগের জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বাজখাই গলায় ধমক দিয়ে বলে ওঠে, কানে যায় না কথা তোর? ওড়না ঠিক করছিস না কেন? তুর্যের কথায় তারা আঁতকে ওঠে। ঝড়ের গতিতে সে ওড়না খুলে সুন্দর করে মাথা শরীর ঢেকে নেয়। ভালো করেই তা দেখে তুর্য। গিজগিজ করে বলে ওঠে, বাড়িতে পুরুষ মানুষের অভাব নেই, তোকে যদি আমি আর একদিন দেখেছি এভাবে সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নামছিস আর ওড়না ঠিক করে না দিয়ে চলাফেরা করছিস, সেদিন সেখানেই তোকে জিন্দা পুঁতে ফেলবো, মনে রাখিস। বলেই যে পাশ কাটিয়ে চলে যেতে নেবে, ফের থেমে বলে ওঠে, আর হ্যাঁ, 2 দিন পর থেকে বাড়িতে মেহমান আসা শুরু করবে। তোকে যেন বাহিরে বেশি না দেখি, যা প্রয়োজন পড়বে আমায় ফোন করবি, আমি এনে দেব। এছাড়া যদি তোকে বেশি রুমের বাইরে দেখি, তোর খবর আছে। এখন আমার রুমে আয়, আমার ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। বলে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় তুর্য। তারা তুর্য যাওয়ার পানে তাকে ঢোক গেলে যেভাবে তাকে শাসিয়ে গেছে, এখন তার আইসক্রিম খাওয়ার স্বাদ মিটে গেছে। এখন তার পানি প্রয়োজন, ভয়ে তার হাত পা কাঁপছে রীতিমতো। তারা ভাবনার মাঝেই তুর্যের ওপর থেকে বাজখাই গলার আওয়াজ আসে, কোথায় আসছিস না কেন? গতিতে তাকায় সেদিক, মানে তুর্যের রাগ উঠছে ভেবেই তারা এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড় লাগায় তুর্যের রুমের দিকে।